মানুষের প্রথম সভ্যতা শুরু হয় এই নদীর ধারে। এই নদীকে আমরা যদি বাঁচিয়ে না রাখি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের নিজেদের অস্তিত্বই সংকটে পড়বে। কি করে আমরা সংকটে পড়ব নদী যদি না থাকে? অনেকে হয়তো ভাবতে পারেন যে সুরঙ্গা নদী প্রায় মৃত, এটা ছোট্ট নালার মতো দিনের দিন চড়া করছে, এটাকে না রেখে চড়ার মধ্যে যদি একটা ভালো বসতি স্থাপন করা হয় তাহলে অনেক মানুষ বসবাস করতে পারবে। আর যতটুকু জল আছে সেটা যাওয়ার জন্য একটা নালার মতো থাকলেই ভালো, এটা অনেকে ভাবে। কিন্তু বিষয়টা তার নয়। এই যে বিষয়টা কি, তাহলে এই বিপদটা আমাদের কোথায়, কোন দিক থেকে আমরা বিপদে পড়তে চলেছি? নদী একটা পৃথিবীর বুকে মাথা মাটির মধ্যে যে একটা নদী যাচ্ছে, সীমানার মধ্যে দিয়ে যাক না, সে থাকলেই বা না থাকলে তাতে আমার কি? আমি তো আমার লাইফ জীবন জীবনে চালাচ্ছি, তাহলে ওই নদীটা আমার জীবনে কি বিপদ আনবে ডেকে আনতে পারে? সেইগুলো আমরা জানা বোঝা এবং আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করে নেওয়া, যাকে বলে ভাগ করে নেওয়া, আপনাদের জানা, আপনাদের মতামত জানা, এর জন্য কিন্তু আমরা নদী রক্ষা কমিটি তৈরি করেছি। আপনারা দেখবেন, আমি ছোট্ট করে দুটো কথা বলি যে মাথাভাঙ্গা সুতুঙ্গা নদীতে, এই নদীকে কেন্দ্র করে একসময় বগড়ে নদীতে জেলে করা ছিল। এই সুতুঙ্গা নদীতে মাছ ধরে, দিনে রাতে মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করত। আর আমরা বাজার থেকে সেই টাটকা মাছটা কিনে নিয়ে আমরা খেতাম। শুধু খেতাম না, এটা হচ্ছে আমরা আমাদের জীবন ধারণ করা। মানসাই নদীতে আমরা দেখেছি, এই মানসাই নদীকে কেন্দ্র করে যে আমাদের খাটের বাড়ি অঞ্চলে যেটাকে মাছুয়াটারি বলা হয়, এখন আর মাছুয়াটারি বলা হয় না, এবং ধীরে ধীরে মাছুয়াটারি শব্দটা উঠে যাবে। একটা বড় বিস্তৃত ইতিহাসের অধ্যায় আমাদের জীবন থেকে উঠে যাবে। ওখানে প্রচুর মানুষ ছিলেন যারা মানসাই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তাদের কাছে বিকল্প জীবিকা কিছুই ছিল না, এখনো নেই। তারা সেখানে মাছ ধরাতে বর্তমানে জীবিকা হিসেবে অন্য কাজ করছেন। কিন্তু বয়স্ক তিনি 10 বছর আগেও ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে, জীবিকা অন্য কাজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এই মাছগুলো ছিল, টাটকা মাছগুলো ছিল বলেই আমরা খুব সহজেই পেলাম মাছ খাওয়ার জন্য লড়াই করার কথা বলেছিলাম। কিন্তু একটু বোঝার চেষ্টা করি, এটা দিয়ে আমরা জীবন ধারণ করতাম। মাছের জোগান কমে যাওয়ার জন্য অন্য থেকে, বাইরে থেকে মাছ আসতে লাগলো। সে মাছগুলোকে টাটকা রাখার জন্য তার মধ্যে বিষ দিয়ে আনা হতো, এখনো হয়। সে বিষের নাম ফরমালিন। এই ফরমালিন দিয়ে মাছকে তরতাজা রাখা হয়। অনেক দূর থেকে মাছ নিয়ে আসে, চালানি মাছ যাকে বলি আমরা, সেই মাছ মাথাভাঙ্গা বাজারে দেড় বিক্রি হচ্ছে, সেটাই আমরা কিনছি। কিন্তু ওই যে ছেলেরা যারা সারা রাত মাছ ধরে আমাদের পাতে টাটকা মাছটা তুলে দিত, আমাদের স্বার্থ সংরক্ষণ রক্ষা করত, আজকে কিন্তু ওই নদী বিপন্ন হওয়ার কারণে তারা বিপন্ন, তাদের পরিবার জীবন জীবিকা বিপন্ন শুধু হচ্ছে না, আমরাও বিপন্ন হয়ে পড়ছি। এই ফরমালিন দেওয়া মাছ খেয়ে আমাদের শরীরে নানা ব্যাধি আমাদের অজান্তেই বাসা বাঁধছে, যার থেকে ক্যান্সার এর মতো মারাত্মক জীবনঘাতী, মানে প্রাণঘাতী রোগ আমাদের শুরু হয়েছে। আজকে থেকে 20-30 বছর আগে যদি ক্যান্সার কারো হয়েছে জানতাম, অবাক হতাম। মাথাভাঙ্গা একজন ক্যান্সার হয়েছে, সেটা সারা মাথাভাঙ্গা আলোচনা হতো। কিন্তু আজকে আপনি দেখুন তো, আপনার চারপাশে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে ক্যান্সারটা এখন সাধারণ ব্যাপার। এই যে আমরা বিষাক্ত খাবার খাচ্ছি, নদীতে ধান চাষ করা হচ্ছে, নদীতে ধান চাষ করে সেই ধানের গোড়ায় কীটনাশক স্প্রে করা হচ্ছে, যার ফলে কীটনাশক নদীতে মিশছে। নদীর যে ছোট ছোট মাছ আমরা খাচ্ছি, সেগুলো আপাত দৃষ্টিতে টাটকা হলেও
বিষ ঢুকে যাচ্ছে, সে বীজগুলো খাচ্ছি আমরা, সে বীজকে আমরা মারণ রোগে শুধু আমাদের না, আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, তাদের ভেতরেও সেই বীজ ঢুকিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের নদী নিয়ে ভাবতে হবে। নদীতে যদি ধান চাষ হয়, ধান চাষের পর যখন ধানটা কেটে নিয়ে যায়, তাতে মোথাটা জমিতে যেমন করে থাকে, নদীর তীরেও কিন্তু সেই মোথাটা জমতে থাকে। তারপর যখন প্লাবন হয়, এরকম সময় যখন নদীর জল বাড়ে, তখন বালি আটকে যায় ওটার মধ্যে, এবং নদী যখন আবার জল কমে যায়, ওই জায়গাটা বালি আটকে চড়া হয়, চর হয়। যার ফলে কি হলো, প্রতি বছর নদীতে ধান চাষ হবে, আর একটু একটু করে নদী প্রশ্নে কমতে থাকে, অর্থাৎ নদী ছোট হয়ে যায়। তার ফলে এরকম চড়া সৃষ্টি হয়, এবং এরপরে যখন চড়া দিয়ে নদী ধরে যায়, নদীর যে যাওয়ার রাস্তা, পরবর্তী বর্ষায় যখন জল আসে, তখন নদী আর জল ধারণ করতে পারে না। আপনার এক গামলা জল ধারণ করার ক্ষমতা আছে, সেই এক গামলার নদীতে আপনি বালি মাটি দিয়ে সেটাকে মাত্র এক বাটি জল ধারণের জায়গা লাগে, তাহলে পরবর্তীকালে আপনি যখন এক গামলা জল ঢালবেন ওখানে, ওটা তোমার ধারণ ক্ষমতা নেই, তখন সেটা উচ্চে পড়বে। উচ্চে পড়লে কি হবে, সুরুঙ্গা নদীর জল উচ্চে চলে যাবে কথা করে, মানসাই নদীর জল উচ্চে চলে যাবে শহরে, বাজে ভাটাও করবে, সুইচ গেট ভেঙে যাবে, শহর কষ্ট হয়ে উড়ে যাবে। তখন কি করবে, কোথায় থাকবে শপিং মল, কোথায় থাকবে আমার পাঁচতলা বাড়ি, কিছুই থাকবে না। সুতরাং নদীকে সযত্নে রাখতে হবে, নদীর গায়ে বুকে যাতে পলি না জমে সেই ব্যবস্থা করতে হবে, নদীতে যাতে ধান চাষ না হয় সেই ব্যবস্থা করতে হবে। কারা করবে, সরকার করবে অবশ্যই, কিন্তু সরকার যদি না করে, পৌরসভা, মৎস্য দপ্তর, সেচ বিভাগ যদি না করে, কারা করবে? আমাদের আপনাদের মতো সাধারণ মানুষকে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, প্রয়োজনে স্মারকলিপি দিতে হবে, জনমত গঠনের জন্য এরকম পথসভা করতে হবে। এটাই আমরা করতে চাই। এই হচ্ছে মাথাভাঙ্গা নদী রক্ষা কমিটির কাজ, উদ্দেশ্য। শুধু মাথাভাঙ্গাই নয়, মাথাভাঙ্গা ছাড়া আপনাদেরকে বালুরঘাটে এবং অন্যান্য অনেক শহরেই আজকে নদীর এই একই অবস্থা। এক শ্রেণীর মানুষ টাকার লোভে নদীতে চাষ করে, নদীতে ব্যাটারি দিয়ে সব দিয়ে মাছ ধরে, নদীর নিচে বোম ভাটিয়ে মাছ ধরে, নদীতে বিষ ছেড়ে রাখলে মাছ ভেসে ওঠে সকালে, সে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আমি আপনারা খাই। তাহলে এইদিকে একদিকে আমাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, আরেকদিকে আমাদের সভ্যতার বিপদ। মনে রাখবেন, পৃথিবীর যত সভ্যতা সব নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠার কারণ, আমাদের প্রথমেই বাঁচার জন্য লাগে জল, এবং খাবার তৈরি করার জন্য লাগে উর্বরা জমি। এই দুটো আমাদের দেয় নদী। কারণ নদীর ধারে যে পলি, সেখানকার মাটি উর্বর। প্রথম মানুষ সেই উর্বর জমিতে চাষ করেছিল, আর নদীকে নদীর জল খাবার জল হিসেবে, স্নানের জল হিসেবে সবভাবেই ব্যবহার করত। এই জন্য পৃথিবীর যত বড় বড় সভ্যতা রয়েছে সব নদীকে কেন্দ্র করে। পৃথিবীর বড় বড় যত সমাজ রয়েছে সব নদীর ধারে, সব নদীর ধারে। অথচ এই নদীর ধারে হওয়ার কারণে আমরা কিন্তু আজকের এই অবস্থায় পড়ে আছি। প্রাগৈতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা যদি নদীর ধারে বেছে নিয়ে নিজেদের জীবন না বাঁচাতেন, তাহলে আজকে আমরা এখানে ঘড়ি পরে, স্যুট প্যান্ট, চশমা পরে থাকতে পারতাম না। সুতরাং আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে, আমার পরবর্তী প্রজন্মের জন্য ভাবতে হবে, এই সমাজটা থাকবে কিনা আগামী দিনে সে কথা ভাবতে হবে। আমার 3 তলা 5 তলা বিল্ডিং হঠাৎ করে ভালো, আগামী দিনে আর থাকবে কিনা। তার সুন্দর যদি ওইদিকে ডুবিয়ে দেয়, আর মানুষের যদি এদিকে ডুবিয়ে দেয়, তাহলে বাংলাদেশের শহর নিশ্চিহ্ন। নদীতে বাঁধে নির্মাণ করা যাবে না, নদী বাঁধে দোকান দেওয়া যাবে না, নদীর দ্বারা বাড়ি করা যাবে না, যাবে না। তাহলে নদীর ক্ষতিগ্রস্ত হবে।
1917 সালে যে ঘটনা ঘটেছিল, যে মাওলানা মানসাই জল মাছাই সুরঙ্গার মহড়া দিয়ে এক জায়গায় ঢুকছিল প্রশাসনের দিকে। ঘটনার নাম 2017 সালে এক জায়গায় ঢুকছিল প্রশাসনে, আমার প্রশাসনের সমস্ত বাড়িতে জল উঠেছিল। কি বিভীষিকাময় দিন ছিল, কি বিভীষিকাময় রাত ছিল আমরা দেখেছি। তখন আমাদের প্রমাণ করে, তখন আমরা বাঁচার জন্য ছোটাছুটি করি, মানুষের সহায়তা চাই, প্রশাসনের সহায়তা চাই, ইসলাম জপ করি, ভগবানের নাম জপ করি। কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন থাকি তখন নদীকে নোংরা করি। নদীর সংলগ্ন যে সমস্ত বাড়ি রয়েছে তার বেশ কিছু বাড়ি থেকে নদীতে নোংরা ফেলা হয়। নদী সংলগ্ন যে দোকানগুলো রয়েছে, খাবারের দোকান থেকে অন্যান্য দোকান, সে দোকান থেকে সমস্ত আবর্জনা নদীতে ফেলা হয়। বাদশাহী দোকান উভয় দিকে রাতে যে গাড়িগুলো যায় খেলা করে, সেখানে সমস্ত নোংরা এক বালতিতে জমিয়ে রাখে বা ক্যাটে জমিয়ে রাখে, নদী দিয়ে যাওয়ার সময় ঠেলে উপর করে নদীতে দিয়ে দেয়। মাথাভাঙ্গা প্রশিক্ষণ নদীর ধারে যে ফ্যাক্টরিটা আছে সামানের, এই সামান ফ্যাক্টরি থেকে বিগত 40-50 বছর ধরে সুরঙ্গা নদীকে বিষাক্ত করা হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে এই সামান ফ্যাক্টরির নোংরা রাসায়নিক জল সুরঙ্গা নদীতে ফেলা বন্ধ করা যায়নি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বক্তা রয়েছে। আমি শুধু আমি আর বলছি না, পরে অন্যদিন বলা যাবে। আমি এইটুকু বলে সবার কাছে এটাই প্রার্থনা করব যে আপনারা নিজের জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, এই সভ্যতাকে বাঁচানোর জন্য, মাথাভাঙ্গা শহরকে বাঁচানোর জন্য আসুন আপনারা, আমরা সবাই মিলে মাথাভাঙ্গার এই দুটো সুন্দর নদীকে আমরা রক্ষা করি। আমরা একযোগ হয়ে প্রসঙ্গে জানাই যারা এগুলো নদী এবং নদীমাতকে দূষণ বা বিপদ মুক্ত করার জন্য যা যা করা দরকার সেটাই করা হোক। নমস্কার। ধন্যবাদ বন্ধু সমাবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার জন্য। এভাবে আমি অনুরোধ করব আমাদের মাথাভাঙ্গা নদী রক্ষা কমিটির অন্যতম সদস্য মাননীয় শিক্ষক শ্রী সঞ্জয় সাহা মহাশয়কে এই বিষয়ে কিছু বলবার জন্য। ধন্যবাদ। সেই অর্থে পৌরসভায় কিভাবে বলতে হয় আমার জানা নেই, তবুও আমি যেহেতু নদী রক্ষা সমিতিতে রয়েছি এবং আজকে আমাকে বলতে বলা হয়েছে, তাই প্রথমেই এই সংরক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে আমি যাদের কাছে পৌঁছচ্ছি তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে একটা বৃষ্টি ভোজা বিকেলকে সাক্ষী রেখে কয়েকটি কথা লিখছেন। কি হতভাগ্য সেই দিন যেদিন শিশুরাও জেনে গেছে গাছ কথা বলতে পারে না। সত্যি তো খুব হতভাগ্য সেদিন যেদিন শিশুরাও জেনে গেছে যে গাছ কথা বলতে পারে না। আরো হতভাগ্য সেদিন যেদিন প্রত্যেকে জেনে গেছে যে নদী কথা বলতে পারে না। আমার আগের যারা বক্তা তারা প্রত্যেকে এই অবলা নদীগুলোর কথা বলেছেন। তারা বলেছেন কিভাবে আমরা প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে, প্রতি পলে, প্রতি অনুপলে আমরা নদীদেরকে অপমানিত করছি, নদীদের ক্ষতি করছি। আসলে নদীর ক্ষতি তো করছি না, করছি আমাদের ক্ষতি। আমরা সেই হতভাগ্য শকুনের দল যারা নিজের মাংস নিজেরাই ছিঁড়ে খাচ্ছি। যাই হোক, আজকের এই যে পথসভা, তার আমাদের এই যে কমিটি গঠিত হয়েছে, আমার পেছনে দেখছেন আপনারা একটা ফ্লেক্স রয়েছে নদী রক্ষা সমিতি। এর কার্যকারিতা কি হতে পারে, আমরা কি করতে চাই, তা আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট বা অন্যান্য কর্মকর্তারা ব্যাখ্যা করেছেন। যদিও নদী রক্ষা কিন্তু শুধু সুরঙ্গা মানুষই নয়, মাথাভাঙ্গার নদীগুলি সারা বিশ্ব জুড়ে এই আন্দোলনটা চলছে। বন্ধু
শুধু মাথাভাঙা নয়, সব জায়গায়, এমনকি বাংলাদেশেও একটা বিখ্যাত কথা আছে উন্নত ইকোর, যে মানুষের লড়াইটা আসলে সবসময় স্মৃতির সাথে বিস্মৃতির লড়াই। আবার বলছি, স্মৃতির সাথে বিস্মৃতির লড়াই, প্রত্যেকটা মানুষ এই লড়াইটা বহন করে নিয়ে যায়। যদিও আজকে যখন আমাদের প্রোগ্রামটা হবে কি হবে না এরকম একটা সময় তন্ময় একটা পোস্ট করেছিল, যেটার মধ্যে এসডিও সাহেবের, মাননীয় এসডিও সাহেবের অর্ডারটা ছিল যে আমরা করতে পারি, সেখানে একটা পয়েন্ট লেখা রয়েছে যে আমরা পলিটিক্যাল কথা বলবো না। পলিটিক্যাল কথা আমরা সরাসরি বলবো না, বলতে চাইবো না, কেননা দলীয় কথাবার্তা বলবার জায়গা এটা নয়। কিন্তু খুব জানতে ইচ্ছা করে কেন আমাদের ভারতবর্ষের রাজ্যগুলোতে একটিও নদী মন্ত্রী নেই? কেন ভারতবর্ষ এত বড় দেশ, ভারতবর্ষ নদীমাতৃক দেশ, 1990 পর্যন্ত সেই অর্থে নদীকে কোনো দপ্তরের আওতায় আনা হতো না। অনেক পরে নদীকে ঢোকানো হয়েছে ঠিকই, নদী রিভার ডেভেলপমেন্ট বা এরকম একটা কিছু, কিন্তু সেটা কিন্তু আরো অনেক কিছুর সাথে। নদী মন্ত্রীর কাছে আমরা সেচ মন্ত্রী ভেবে নিতাম। কেন? সেচের দরকার রয়েছে, কৃষির দরকার রয়েছে, সেটার কোনো সংশয় নেই, কিন্তু নদী না বাঁচলে কৃষি কতদিন বাঁচবে? একদিন পৃথিবীতে জীবন সম্ভব হয়েছিল নদীর জন্য, সভ্যতা সম্ভব হয়েছিল নদীর জন্য, সংস্কৃতি সম্ভব হয়েছিল নদীর জন্য। উই আর ব্লেসড এনাফ, আমরা তো যথেষ্ট পরিমাণে প্রকৃতির আশীর্বাদ পুষ্ট যে আমরা এমন একটা জায়গায় থাকি, যেটা আমাদের বিকাশদার গানে পরিবেশন করেছিল, যে সুকুঙ্গা এবং মানসাই নিয়ে ঘেরা একটা অসাধারণ একটা জায়গা, প্রায় দ্বীপসম একটা জায়গায় থাকবার সৌভাগ্য আমাদের হয়েছে। তো সেই নদীটাকে, সেই নদীগুলোকে যদি আমি অন্যান্য নদীদের কথা ছেড়েও দিই, সেই নদীগুলোকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের। আমি অনিচ্ছাকৃত ভাবে সরকারের দিকে কথা বলে বললাম ঠিকই যে বিভিন্ন দপ্তর রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, ইরিগেশন রয়েছে, পূর্ত দপ্তর রয়েছে, কিন্তু এসবের ঊর্ধ্বে রয়েছে আমরা। কেন এই দপ্তরগুলো আমাদের জন্য, আমরা দপ্তরগুলো যদি কাজ না করে, আমাদের দায়িত্ব হবে সেই দপ্তরগুলোকে কাজ করানোর জন্য অনুরোধ করা এবং প্রয়োজনে বাধ্য করা। ও দায়িত্ব নিয়েই বলছি কথা। যদি দপ্তরগুলো কাজ না করে, কারণ এগুলো সব দপ্তরগুলো দিন শেষে কিন্তু মানুষের ধরার জন্য, সে আপনি যে নামেই দপ্তরগুলোকে চিনুন না কেন, তাদের কাজগুলো সবগুলোই কিন্তু আমাদের এই সভ্যতাকে, আমাদের এই স্থানটাকে ভালো রাখবার জন্য। সে যে নামেই বলুন, বিধানসভা বলুন, সিভিক অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পৌরসভা বলুন, নির্বাচিত হোক, মনোনীত হোক, কি স্যালারি হোক, যে কোনো নামেই আসুক না কেন, সবার কাজ হচ্ছে কিন্তু আমাদের এইগুলোকে ভালো রাখার জন্য। তা না হলে নদী কেটে গেলে কি হয় আপনারা দেখেছেন, বলেছে তাও আপনাদের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু সেই নদীকে আবরণ করবার, নদীকে যত্ন করবার দায়িত্ব তো আমাদের, শ্রদ্ধা করবার, ভালোবাসবার দায়িত্ব আমাদের। পথের পাশাপাশি সর্বজয়া রাস্তায় দাঁড়িয়ে বলছে যে আজ আমার নাতি হয়েছে। পথকে বলছে, পথ তুমি আমার নাতিকে ঠিকঠাক দেখে দেখো। গরুকে বলছে, গরু তুমি একটু বেশি দুধ দিও, আজকে আমার নাতি হয়েছে। প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে ধরে ধরে বলছে। কেন বলছে? কারণ প্রকৃতির সাথে আমাদের সেই আত্মীয়তা ছিল। ওই শুরুতে আমি যেটা বললাম, স্মৃতির সাথে বিস্মৃতির একটা লড়াই, এবং সেই লড়াইয়ে আমরা নিজেরাই সৈনিক, নিজেরাই আমাদের প্রতিপক্ষ, নিজেরাই কর্তৃপক্ষ, নিজেরাই ভুক্তভোগী। আপনারা যারা আমরা এই শহরে যারা 5টি দশক কাটিয়েছি, আমার মতো মানুষ, বা যারা আরো সিনিয়র রয়েছেন, জুনিয়র রয়েছেন, জুনিয়রদের পক্ষে একটু অসুবিধা হবে, যারা সিনিয়র রয়েছেন তারা মনে করুন তো আমাদের সেই সোনা ছড়া দিনগুলো, 4 দশক আগের কথা, মাথার সুরঙ্গা বা মানসায়ের জীব বৈচিত্র্যের কথা মনে করুন, সেই নদীগুলোর কথা। এমনকি ছেড়ে দিন না হয়, স্মৃতিকে বেশি জোর দেবেন না। আমরা তো খাদ্য রসিক বাঙালি, বলুন তো কিছু তো বলেছে, মাছের কথাই করুন। আগে মাথাভাঙা বাজারে বা মাথাভাঙায় কত ধরনের মৎস্য বৈচিত্র্য ছিল, আর এখন কত ভাগ
কালের গর্ভে হারিয়ে গেল বা হারিয়ে যেতে দেওয়া হল, এবং হারিয়ে গেলে যেন আমরা ভালো থাকি। উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে কি শপিং মল? উন্নয়ন মানে কি বড় বড় দোতলা তিনতলা বাড়ি? উন্নয়ন মানে কি নিজের ভালোভাবে বেঁচে থাকা নয়? উন্নয়ন মানে কি নির্মল একটা ব্যাপার নয়? উন্নয়ন মানে কি সবকিছু নিয়ে, সবাইকে নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলে, সেই চিরস্থায়ী একটা উন্নয়ন নয়। প্রকৃতিকে বাদ দিয়ে, নদীকে বাদ দিয়ে, সুটুঙ্গাকে বাদ দিয়ে, মানসাইকে বাদ দিয়ে, এবং মানসাই ও সুটুঙ্গার তীরে গড়ে ওঠা যে জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী একদিন সম্ভব হয়েছিল এখানকার নদী বাহিত ব্যবসার সূত্র ধরে, একটা সময় এখানে জনগোষ্ঠী ডেভেলপ করেছিল কিছু ব্যবসায়িক হাত ধরে, আমাদের এখানে একই সাথে কিছু মানুষ যারা বন্য আলোচনায় হচ্ছে যে খালের বাড়ির দিকে মাছুয়া তারি, এরা যে প্রচুর মানুষ আসছে নদী চট দিয়ে মাছের সন্ধানে এসছেন, এসে এখানে কেউ মাছ ধরেছেন, একটা বড় অংশের মানুষ আটিয়ার লাভ হয়েছেন, কেননা এখানে মূল ব্যবসাটা ছিল তামাকে। অর্থাৎ আপনি যদি দেখেন পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে নদীর এই মাথাভাঙ্গার উন্নয়নের ক্ষেত্রে নদীকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। এটা যেহেতু পথসভা, এখানে ধরে ধরে চার্ট করে পাই চার্ট করে দেখানো সম্ভব নয়, কিন্তু মাথাভাঙ্গার ডেমোগ্রাফি যদি দেখেন, মাথাভাঙ্গার যে জনঘনত্ব রয়েছে, তার যে বিন্যাস, তার যে বেড়ে ওঠা দশকে দশকে সেন্সর রিপোর্ট ধরে ধরে দেখানো যায় যে প্রত্যেকটা জায়গায় নদী কিভাবে ভূমিকা নিয়েছে ছোটখাটো এবং মানসাইয়ের ক্ষেত্রে, এবং আজকের এই ডেমোগ্রাফি চেঞ্জেও নদী কিভাবে ভূমিকা নিচ্ছে। প্রাকৃতিক ব্যাপার তো হয়েছে। সুতরাং প্রাকৃতিক ভাবে, তার সাংস্কৃতিক ভাবে এবং এই জনবসতির বিভিন্ন যে চলমানতা সবটা মিলিয়ে আজকের এই বিপর্যস্ত সময়ে নদীকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে কিন্তু আমাদের ধ্বংস আমরা ডেকে আনছি। কেউ করছে না, বাইরের কেউ করছে না, শুধু শুধু পৌরসভা দপ্তরকে বলতে লাগে। আমাদেরও সচেতনতার যে যথেষ্ট অভাব রয়েছে। যারা বড় চাষ করছেন তাদেরকেও বুঝতে হবে এটা। যারা বাংলাদেশে খুবই কথাটা কমিয়ে রেখে নদী খেতে, বিল খেতে কিছু মানুষ আছে, তারা নদী যখন